আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইংলিশ কনফিডেন্স প্রো। আজকের ক্লাসটা শুধুমাত্র ফেইড কোর্সের স্টুডেন্টদের জন্য, তবে প্রথম ক্লাস হিসাবে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। আপনি যদি আইএলস রাইটিং কিংবা একাডেমিক রাইটিংয়ে ভালো করতে চান, তাহলে দুইটা বিষয় আপনাকে ভালো করে জানতে হবে। প্রথমে হচ্ছে সেন্টেন্স মেকিং, আর দ্বিতীয়ত হচ্ছে সেন্টেন্স কানেক্টিং, অর্থাৎ সেন্টেন্সগুলা কিভাবে কানেক্ট হয় এবং এগুলাকে কতভাবে কানেক্ট করা যায়। এই বিষয়টা আপনি যত ভালো করে জানবেন, আপনি রাইটিংয়ে তত ভালো করবেন। সো আজকের ক্লাসে আমরা সেন্টেন্স কানেক্টিংগুলো বোঝার চেষ্টা করব। আমি আপনাকে এখানে দুটা বাক্য দিয়েছি, আপনাকে বলতে হবে এই দুইটা বাক্যের ভিতরে কি কানেকশন রয়েছে। প্রথম বাক্যটা হচ্ছে শি ডেডিকেটস কাউন্টলেস আওয়ার্স টু রিসার্চ। দ্বিতীয় বাক্যটা হচ্ছে শি হোপস টু অথবা ওয়ান্টস টু পাবলিশ হার ফাইন্ডিংস। ওকে, আপনি যদি খেয়াল করেন দুটা বাক্যের সাবজেক্ট কিন্তু সেম, এবং একটা বাক্য আরেকটা বাক্যের পারপাস বোঝাচ্ছে, অর্থাৎ কারণ অথবা উদ্দেশ্য বোঝাচ্ছে। আমি যদি বলি তিনি কেন সময় ব্যয় করেছেন, এটার অ্যান্সার হচ্ছে তিনি তার ফাইন্ডিংসগুলোকে পাবলিশ করতে চান। যদি এমন হয় একটা বাক্য আরেকটা বাক্যের পারপাস বোঝায়, অর্থাৎ কারণ অথবা উদ্দেশ্য বোঝায়, তাহলে এই দুইটা বাক্যকে আমরা অনেকভাবে কানেক্ট করতে পারি। চলেন আমরা এক নজরে দেখে নেই কয়ভাবে বাক্যগুলোকে কানেক্ট করা যায়। ওকে, আমরা সবগুলো আলোচনা করব। আমরা প্রথমে দেখে নিই কয়ভাবে কানেক্ট করা যায়। ওকে, প্রথম হচ্ছে আমরা দুটা বাক্যকে টু প্লাস ভার্ব অর্থাৎ ইনফিনিটিভ দিয়ে কানেক্ট করতে পারবো। আমরা বলতে পারি টু পাবলিশ হার ফাইন্ডিংস। এছাড়াও আপনি আর কয়ভাবে লিখতে পারেন এটা জানাটা গুরুত্বপূর্ণ। আপনি লিখতে পারেন ইন অর্ডার টু পাবলিশ হার ফাইন্ডিংস, দুটা বাক্যের মিনিং কিন্তু সেম। এছাড়াও আপনি লিখতে পারেন সো অ্যাজ টু পাবলিশ হার ফাইন্ডিংস। আমরা অনেক সময় দেখেছি রিডিংয়ের কোশ্চানের ভিতরে আছে টু পাবলিশ, আর প্যাসেজের ভিতরে প্যারাফ্রেজিং করে লেখা আছে সো অ্যাজ টু পাবলিশ। তার মানে এইটা কিন্তু আপনার আইএলসের প্যারাফ্রেজিংয়েও কাজে লাগবে, আর রাইটিংয়ের জন্য তো মাস্ট বি কাজে লাগবে। এছাড়াও আমরা ফর ব্যবহার করতে পারি, আর আমরা জানি ফরের পরে ভার্ব প্লাস আইএনজি হয়। এটা আমরা প্র্যাকটিস করতে করতে শিখে যাব। ফর পাবলিশিং হার ফাইন্ডিংস। এছাড়াও আপনি লিখতে পারেন উইথ দ্য ভিউ টু, খুবই পপুলার একটা প্যাটার্ন। উইথ দ্য ভিউ টুর পরে ভার্ব প্লাস আইএনজি হয়, এটাও আমরা প্র্যাকটিস করতে করতে শিখে যাব যে উইথ দ্য ভিউ টু পাবলিশিং হার ফাইন্ডিংস। এছাড়াও আপনি কিছু ফ্রেজ ইউজ করতে পারেন, ফর দ্য পারপাস অফ পাবলিশিং, অথবা বলতে পারেন ফর দ্য রিজন অফ পাবলিশিং। এই যে আমরা অনেকভাবে বাক্য লিখতে পারতেছি, এইটা আমাদের রাইটিংয়ের কনফিডেন্স বাড়াবে। এতে করে আমরা ফ্রি হ্যান্ড রাইটিংয়ে দক্ষ হতে পারবো। এছাড়াও আপনি যদি চান এটাকে কমপ্লেক্স আকারে লিখবেন, তাহলে কিভাবে লেখা যায় সেটাও আমরা এখানে দেখার চেষ্টা করব। ওকে, একটা জিনিস খেয়াল করেন, আপনি চাইলে টু প্লাস ভার্ব ইনফিনিটিভের অংশটা বাক্যের আগে লিখতে পারেন, মানে এটা দিয়ে বাক্য শুরু করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে এই প্রেজের পরে আপনাকে কমা দিতে হবে, অর্থাৎ টু পাবলিশ হার ফাইন্ডিংস। এছাড়াও যতগুলো আছে সবগুলো লিখতে পারেন। আপনি বলতে পারেন ইন অর্ডার টু পাবলিশ হার ফাইন্ডিংস, সো অ্যাজ টু পাবলিশ হার ফাইন্ডিংস, অর্থাৎ এই সবগুলো ফ্রেজ আপনি বাক্যের শুরুতে লিখতে পারেন। ওকে, এটা আপনি কখন লিখবেন? যখন আপনি কারণ অথবা উদ্দেশ্যটাকে বেশি গুরুত্ব দিতে চাচ্ছেন, তখনই আপনি বাক্যের শুরুতে এটাকে নিয়ে আসবেন। আমরা যদি এটাকে কমপ্লেক্স করতে চাই, সেই ক্ষেত্রে দুটা বাক্যকে আমরা বিকজ দিয়ে কানেক্ট করতে পারি। বিকজ শি হোপস টু পাবলিশ হার ফাইন্ডিংস। অথবা আপনি ফর্মাল রাইটিংয়ে অ্যাজ ব্যবহার করতে পারেন, যেটা ক্যামব্রিজে প্রচুর পরিমাণ ইউজ হয়, তবে আমরা স্পিকিংয়ে এটা খুব বেশি ব্যবহার করি না। ফর্মাল রাইটিংয়ে আপনি বলতে পারেন অ্যাজ, এখানে অ্যাজ মানে কিন্তু বিকজ, অ্যাজ শি হোপস টু পাবলিশ হার ফাইন্ডিংস। এছাড়াও আমরা বলতে পারি সো দ্যাট। সো দ্যাট দিয়ে কিন্তু আমরা কারণ অথবা উদ্দেশ্যকে কানেক্ট করি বা লিখি। সো দ্যাটের পরে মনে রাখতে হবে আমাদেরকে ক্যান অথবা কুড নিয়ে আসতে হবে। এখন কথা হচ্ছে ভাইয়া, কখন ক্যান লিখবো কখন কুড লিখবো? যখন এই দিকে আমাদের প্রেজেন্ট ফর্ম থাকবে, দেখেন এইদিকে আছে ডেডিকেটস, এই জন্য আমরা দিব হচ্ছে ক্যান। আর দ্বিতীয় বাক্যে দেখেন এইদিকে আছে ডেডিকেটেড, অর্থাৎ ফার্স্ট টেন্স আছে, এই জন্য আমরা লিখেছি কুড, অর্থাৎ সো দ্যাট হি কুড পাবলিশ হার ফাইন্ডিংস। সো আশা করি এই ব্যাপারটা আমরা বুঝতে পেরেছি। আজকের ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনাকে ক্লাসটা শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে অনেক কিছু রাইটিংয়ে শিখতে পারবেন। তবে তার আগে আপনাকে আমি একটা সুখবর দিয়ে দিচ্ছি।
সেটা হচ্ছে ঈদের পরে অর্থাৎ 15 এপ্রিল থেকে আমাদের 44 অর্থাৎ 44তম আইএলসের ব্যাচ শুরু হচ্ছে। অর্থাৎ আপনি যদি একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত রিডিং রাইটিং সব কিছু শিখতে চান তাহলে আপনি আমার সাথে কানেক্ট হতে পারেন। আমি আপনাকে একদম হাতে কলমে সব কিছু শেখাবো ইনশাল্লাহ। বিস্তারিত জানতে চাইলে এখনই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন 01311804882 এই নাম্বারে। চলুন আমরা শুরু করি। এখানে আপনাকে আরও দুটা বাক্য দেয়া হয়েছে, আপনাকে বলতে হবে এই দুটা বাক্যের ভিতরে কি কানেকশন রয়েছে। আপনি যদি খেয়াল করেন মেনি স্পিসিস আর এট রিস্ক অফ এক্সটিংশন, দ্বিতীয় বাক্যটা হচ্ছে দ্য ক্লাইমেট ইজ চেঞ্জিং। আমরা যদি খেয়াল করি এখানে একটা বাক্য আরেকটা বাক্যের কজ অ্যান্ড এফেক্ট বোঝাচ্ছে, অর্থাৎ দ্বিতীয় বাক্যটা হচ্ছে কজ, এটার কারণে প্রথম বাক্যটা এফেক্ট হচ্ছে, অর্থাৎ ক্লাইমেট চেঞ্জ হওয়ার কারণে বিভিন্ন প্রজাতি বিলুপ্ত হওয়ার রিস্ক আছে। যদি এমন হয় একটা বাক্য আরেকটা বাক্যের এফেক্ট হয়, অর্থাৎ কজ অ্যান্ড এফেক্ট হয়, একটার কারণে আরেকটা হয়, তাহলে আমরা এগুলোকে কতভাবে লিখতে পারি বা কিভাবে কানেক্ট করতে পারি সেটা আমরা প্রথমে দেখার চেষ্টা করব, তারপর আমরা এগুলো একটা একটা করে ব্যাখ্যা করব। সো এরকম বাক্যগুলোকে আমরা অনেকভাবে কানেক্ট করতে পারি। প্রথমত আমরা লিখতে পারি বিকজ, বিকজ দিয়ে আমরা কানেক্ট করতে পারি বিকজ দ্য ক্লাইমেট ইজ চেঞ্জিং। আমরা অলরেডি কিন্তু দেখেছি, এখন আমরা আরও ভ্যারাইটিস দেখব, আরও কয়ভাবে লেখা যায়। আমরা ফর্মাল ইংলিশে অ্যাজ দিয়ে লিখতে পারি, যেটা অলরেডি দেখেছি, অ্যাজ দ্য ক্লাইমেট ইজ চেঞ্জিং। আমরা বলতে পারি সিন্স লেখা যাবে, সিন্স দ্য ক্লাইমেট ইজ চেঞ্জিং। এরপরে বিকজের পরিবর্তে আমরা বিকজ অফ লিখতে পারি। বিকজ অফ লিখলে আমাদেরকে ফ্রেজ লিখতে হবে, আর ক্লজ কিন্তু লেখা যাবে না, জাস্ট আমাদেরকে লিখতে হবে বিকজ অফ ক্লাইমেট চেঞ্জ, মানে ক্লাইমেট চেঞ্জের কারণে এমনটা হচ্ছে। এখন আপনি যদি বিকজ অফটা বাক্যের শুরুতে লিখতে চান লিখতে পারেন, সেই ক্ষেত্রে ফ্রেজটা শেষ হওয়ার পর একটা কমা দিতে হবে, রাইট? একটা কমা দিয়ে এটাকে শেষ করতে হবে, বিকজ অফ ক্লাইমেট চেঞ্জ, কমা, তারপর আপনাকে পরের বাক্যটা লিখতে হবে। বিকজ অফের পরিবর্তে আপনি চাইলে উইং টু লিখতে পারেন, সেম মিনিং, উইং টু ক্লাইমেট চেঞ্জ, অথবা খুবই পপুলার একটা সেন্টেন্স প্যাটার্ন সেটা হচ্ছে ডিউ টু, আপনি লিখতে পারেন ডিউ টু ক্লাইমেট চেঞ্জ। অথবা ক্যামব্রিজ রিডিংয়ে উইথ দিয়ে কিন্তু লেখা হয়, খুবই পপুলার প্যাটার্ন। এখন আপনি যদি বলেন উইথ অর্থ সাথে, তাইলে কিন্তু আর হবে না। যদি কোনো বাক্য এরকম দেখেন যে বাক্যের শুরুতে উইথ দিয়ে শুরু হয়েছে, তখন আপনি বুঝে নেবেন এই উইথ দ্বারা বিকজ অফ বোঝাচ্ছে, অর্থাৎ উইথ দ্য ক্লাইমেট চেঞ্জিং, অথবা আপনি বলতে পারেন উইথ ক্লাইমেট চেঞ্জ, অথবা উইথ দ্য ক্লাইমেট চেঞ্জিং, অর্থাৎ ক্লাইমেট চেঞ্জের কারণে এমনটা হচ্ছে, এটা রিক্সে আছে, রাইট? অথবা আপনি লিখতে পারেন অ্যাজ এ রেজাল্ট অফ, অ্যাজ এ রেজাল্ট অফ মানেও কিন্তু বিকজ অফ। সো এই সবভাবেই কিন্তু দুটা বাক্যকে কানেক্ট করা যাচ্ছে। সো আশা করি এই ব্যাপারটা আমরা বুঝতে পেরেছি। এখন আপনাকে আরও দুটা বাক্য দেয়া হলো, আপনাকে বলতে হবে এই দুইটা বাক্যের ভিতরে কী ধরনের রিলেশন রয়েছে। প্রথম বাক্যটা হচ্ছে আ গুড অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান ইজ অ্যান অ্যাসেট ওয়েন অ্যাপ্লাইং ফর আ জব। তার মানে চাকরিতে আবেদনের সময় অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান একটা অ্যাসেট হিসাবে কাজ করে, রাইট? দ্বিতীয় বাক্যে বলা হয়েছে এমপ্লয়ার্স অফেন ভ্যালু এক্সপেরিয়েন্স ওভার এডুকেশন। এইখানে এডুকেশনের পরিবর্তে এক্সপেরিয়েন্সটাকেই বেশি ভ্যালু দেওয়া হচ্ছে, অথচ প্রথম বাক্যে বলা হয়েছে একাডেমিক কোয়ালিফিকেশনটা একটা অ্যাসেট, সেই হিসাবে এটার গুরুত্ব দ্বিতীয় বাক্যে কিন্তু আর নাই। তার মানে এই দুইটা বাক্য, একটা বাক্য আরেকটা বাক্যের কন্ট্রাস্ট, মানে বিপরীত। যদি এমন হয় একটা বাক্য আরেকটা বাক্যের বিপরীত হয়, তাহলে এটাকে আমরা অনেকভাবে কানেক্ট করতে পারি। তবে আমরা এখানে প্রথমে বাট দিয়ে দেখব। আ গুড অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান ইজ অ্যান অ্যাসেট ওয়েন অ্যাপ্লাইং ফর আ জব। আপনি চাইলে এখানে একটা কমা দিতে পারেন, চাইলে নাও দিতে পারেন। বাট এমপ্লয়ার্স অফেন ভ্যালু এক্সপেরিয়েন্স ওভার এডুকেশন। ওকে, সো দুটো কন্ট্রাস্টযুক্ত বাক্যকে ওয়াইল দিয়ে কানেক্ট করা যায়। আর ক্যামব্রিজ রিডিংয়ে এটা কিন্তু খুবই পপুলার। যাদের রিডিং হ্যাবিট আছে আপনারা জানেন ওয়াইলের ব্যবহার কিন্তু অনেক রয়েছে। তো ওয়াইলের কিন্তু দুই ধরনের ব্যবহার আছে, একটা হচ্ছে টাইম বোঝায় মানে ওয়েন, আরেকটা হচ্ছে কন্ট্রাস্ট। তো কখন বুঝবেন? যখন দেখবেন যে একটা পজিটিভ একটা নেগেটিভ আইডিয়াকে কানেক্ট করছে, তখন ওয়াইলটা হচ্ছে একটা কন্ট্রাস্ট। সো আমরা তো অলরেডি জানি এটা একটা কন্ট্রাস্ট। সো আমরা বলতে পারি ওয়াইল আ গুড অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান ইজ অ্যান অ্যাসেট ওয়েন অ্যাপ্লাইং ফর আ জব, আমরা কমা দিয়ে এটা শেষ করব, এমপ্লয়ার্স অফেন ভ্যালু এক্সপেরিয়েন্স ওভার এডুকেশন। এবার আপনি যদি চান এই বাক্যটাকে সিম্পল আকারে লিখবেন,
অর্থাৎ উপরে দুটা বাক্য কিন্তু কমপ্লেক্স ছিল, রাইট? দুইটা ক্লজ কানেক্ট হয়েছে বাট দিয়ে, ওয়াইল দিয়ে। বাট আপনি যদি চান এটাকে সিম্পল লিখবেন, সেই ক্ষেত্রে আপনি ডেসপাইট অথবা ইনস্পাইট অফ দিয়ে বাক্যটা শুরু করতে পারেন। তবে মনে রাখতে হবে তখন আর ইজ লেখা যাবে না, ইজের সাথে আইএনজি যুক্ত করে বিং করে দিতে হবে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্মটা এখানে লিখতে হবে। অর্থাৎ আমাদেরকে বলতে হবে ডেসপাইট অথবা ইনস্পাইট অফ আ গুড একাডেমিক কোয়ালিফিকেশন বিং অ্যান অ্যাসেট ওয়েন অ্যাপ্লাইং ফর আ জব। এরপর কমা দিয়ে এটা শেষ করতে হবে, এরপর বাকিটা লিখতে হবে। তবে আপনি যদি বলতে চান যে না ভাইয়া আমি এখানে ইজ লিখবই লিখব, সেই ক্ষেত্রে আপনাকে ভিন্নভাবে এটা লেখা যেতে পারে, এভাবে লেখা যেতে পারে, ডেসপাইট দ্য ফ্যাক্ট দ্যাট গুড একাডেমিক কোয়ালিফিকেশান ইজ অ্যান অ্যাসেট। তখন আপনি ইজ লিখতে পারবেন না, সমস্যা নেই। ওকে, সো কন্ট্রাস্টযুক্ত বাক্যকে আমরা দো অলদো দিয়ে কানেক্ট করতে পারি। এটা খুবই পপুলার রিডিংয়ের জন্য অ্যাজ ওয়েল অ্যাজ রাইটিংয়ের জন্য। সো এটাও আমাদের দো অলদোর পরে কমা দিয়ে আমাদের শেষ করতে হবে। তবে একটা মজার ব্যাপার আছে, যদি আপনি দো অলদোকে বাক্যের মাঝখানে লিখেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে আর কমা দিতে হচ্ছে না। সো এখানে কিছু ইন্টারেস্টিং ব্যাপার আমরা দেখব। দেখেন, অলদোকে অথবা দোকে যদি আমরা মাঝখানে লিখি কমা দিতে হচ্ছে না। দো অলদোর পরিবর্তে আপনি চাইলে ইভেন দো লিখতে পারেন, সেম মিনিং। এক্ষেত্রেও কমা দিয়ে প্রথম ক্লজটা শেষ করতে হবে। তবে খুব ইন্টারেস্টিং ব্যাপার, এই দুটা বাক্য কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আপনারা জানেন ইন্ডিপেন্ডেন্ট ক্লজ মানে হচ্ছে স্বাধীন বাক্য, মানে একটা বাক্য আরেকটা বাক্যের উপর নির্ভর করতেছে না মিনিং দেওয়ার জন্য। আপনি যদি খেয়াল করেন প্রথম বাক্যটা কিন্তু নিজে নিজে মিনিং দিতে পারছে। গুড একাডেমিক কোয়ালিফিকেশন ইজ অ্যান অ্যাসেট, ওকে আমরা বুঝতেছি। তারপরে এমপ্লয়ার্স অফ অ্যান্ড ভ্যালু এক্সপিরিয়েন্স ওভার এডুকেশন আমরা কিন্তু বুঝতেছি। তো আমরা জানি দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে কিন্তু সেমি ক্লোন দিয়ে কানেক্ট করা যায়, রাইট? খুব ইন্টারেস্টিং। আমরা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ক্লজের ক্লাসে এই ব্যাপারটা আরও বিস্তারিত দেখেছি। সো দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে আমরা সেমি ক্লোন দিয়ে, শুধুমাত্র সেমি ক্লোন দিয়ে কানেক্ট করতে পারি। এখন এইটাকে যদি আমরা আরও অ্যাডভান্সে লিখতে চাই, সেই ক্ষেত্রে আমরা সর্বশেষ বাক্যটা ফলো করতে পারি। যেহেতু এটা একটা কন্ট্রাস্ট, আমরা এখানে দিতে পারি নেভারদিলেস অথবা হাউএভার। প্যাটার্নটা হচ্ছে প্রথম ক্লজের পরে আমরা সেমিক্লোন দিব, তারপর নেভারদিলেস অথবা হাউএভার দিব, তারপর কমা দিয়ে শেষ করব, করে আমরা পরের ক্লজটা লিখব। সো এটা খুব ইন্টারেস্টিং এবং খুবই অ্যাডভান্স। সো এভাবেই মূলত আপনার রাইটিংটা ইমপ্রুভ হবে, রাইটিংয়ে ভালো একটা স্কোর আসবে। ওকে, এখন আমরা যেগুলো দেখব এগুলো রিডিংয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ, পাশাপাশি রাইটিংয়ের জন্য অবশ্যই লাগবে। আই স দ্য ম্যান, হি ওয়াজ স্লিপিং অন দ্য রোড সাইড। আপনি যদি দেখেন এই দুইটা বাক্যের ভিতরে কি ধরনের রিলেশন আছে। আই স দ্য ম্যান এবং হি, এই দুইটা কিন্তু সেম, অর্থাৎ একটা বাক্যের অবজেক্ট এবং আরেকটা বাক্যের সাবজেক্ট কিন্তু সেম। তো যদি সেম হয় তাহলে তো আমাদের এটাকে দুইবার লেখার দরকার নাই, তাই না? তখন আমরা বাক্যটা এভাবে লিখতে পারি, আই স দ্য ম্যান স্লিপিং অন দ্য রোড সাইড। সো এই প্যাটার্নটা কিন্তু রিডিংয়ে খুবই পপুলার। সেটা হচ্ছে নাউনের পরে ভার্ব প্লাস আইএনজি থাকে। সো এখন থেকে আপনি যখনই নাউনের পরে ভার্ব প্লাস আইএনজি দেখবেন, তখন বুঝবেন সেটা এই নাউনকে মডিফাই করতেছে, অর্থাৎ নাউন সম্পর্কে এক্সট্রা ডিটেলস দিতেছে। ওকে, আই স দ্য ম্যান। সো আপনার যদি বুঝতে কষ্ট হয় তাহলে আপনি চাইলে এটা কমপ্লেক্স করে ফেলতে পারেন। ব্যক্তির ক্ষেত্রে হু আর বস্তু হইলে উইচ অথবা দ্যাট বসাতে পারেন। আই স দ্য ম্যান হু ওয়াজ স্লিপিং অন দ্য রোড সাইড। আপনি যখন হু নিয়ে আসবেন তখন অবশ্যই অক্সিলারি ভার্ব লাগবে, তখন হু স্লিপিং বললে হবে না, হু ওয়াজ স্লিপিং বলতে হবে, রাইট? সো আশা করি এই ব্যাপারটা বুঝতে পেরেছি। যদি এখন ভার্ব প্লাস আইএনজি না থেকে যদি B3 থাকে কিংবা অ্যাডজেক্টিভ থাকে, সেক্ষেত্রেও সেম প্যাটার্ন। যেমন ধরেন আই নোটিস দ্য বয়, হি ওয়াজ ট্যালেন্টেড, এখানে আছে অ্যাডজেক্টিভ। অথবা B3 থাকতে পারে, ধরেন এডুকেটেড, যে কোনো একটা B3 থাকতে পারে। তো সেই ক্ষেত্রে বাক্যগুলো কানেক্ট হবে সেম। আই নোটিস দ্য ট্যালেন্টেড বয়, ওকে, আই নোটিস দ্য এডুকেটেড বয়। সো এভাবে যদি দেখেন যে B3 প্লাস নাউন অথবা নাউন প্লাস B3, তো তখন বুঝবেন এটা আসলে ওই নাউন সম্পর্কে ব্যাখ্যা করতেছে, নাউন সম্পর্কে এক্সট্রা ডিটেলস আমাদেরকে দিতেছে। সো এটাকেও চাইলে আপনি কমপ্লেক্স করে দিতে পারেন, অর্থাৎ আই নোটিস দ্য বয় হু ওয়াজ ট্যালেন্টেড। সো আশা করি ব্যাপারটা আমরা বুঝতে পেরেছি। সো আমি আশা করি ক্লাসটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি চাইলে আমার সাথে পেইড বেসে কানেক্ট হইতে পারেন। বিস্তারিত জানতে চাইলে আমাকে এখনই হোয়াটসঅ্যাপে মেসেজ করুন 01311804882 এই নাম্বারে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।